আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আলোচনা করব বিবিএ সম্মান তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পত্রের শিরোনামে চতুর্থ অধ্যায়ের অ্যাকাউন্টিং ফর লিজ অর্থাৎ ইজারা হিসাবরক্ষণ। এই অধ্যায়ের উপর এটা আমার প্রথম লেকচার। প্রথমে আমরা জেনে নিই লিজ বা ইজারা কি। ইজারা হলো ইজারাদাতা এবং ইজারা গ্রহীতার মধ্যে এক ধরনের চুক্তি, যার মাধ্যমে ইজারাদাতা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদের জন্য ইজারা গ্রহীতাকে ইজারাদাতার সম্পত্তি ব্যবহারের অধিকার দেয়। ইজারা সম্পর্কে জে এম স্মিথ এবং কে ফ্রেড সোসেন তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং গ্রন্থে বলেন, এ লিজ ইজ এ কন্ট্রাক্ট স্পেসিফাইং দ্য টার্মস আন্ডার হুইচ দ্য ওনার অফ প্রপার্টি দ্য লিজ অর ট্রান্সফার দ্য রাইট টু ইউজ দ্য প্রপার্টি টু লিজ। অর্থাৎ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পত্তির মালিক বা লিজরের সম্পত্তি ব্যবহারের অধিকার লিজের নিকট হস্তান্তর করার চুক্তি হচ্ছে লিজ। তারপর আমরা জেনে কি লিজর কি বা ইজারাদাতা কি। ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা সম্পত্তির মালিককে ইজারাদাতা বা লিজর বলে। তারপর আমরা শিখে নিই ইজারা গ্রহীতা বা লিজ কি। ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা সম্পত্তি ব্যবহারকারীকে ইজারা গ্রহীতা বা লিজই বলে। এখন আমরা শিখব ক্লাসিফিকেশন অফ লিজ অর্থাৎ লিজের শ্রেণীবিভাগ। লিজ দুই ধরনের, এক নম্বর হলো অপারেটিং লিজ অর্থাৎ পরিচালন ইজারা, দুই নম্বর হলো ক্যাপিটাল লিজ অর্থাৎ মূলধন ইজারা। এখন আমরা অপারেটিং লিজ কি শিখব। পরিচালন ইজারা কি। কোনো লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে তাকে পরিচালন লিজ বা অপারেটিং লিজ বলে। তারপর আমরা শিখব ক্যাপিটাল লিজ বা মূলধন ইজারা। কোনো লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লিজই কর্তৃক সম্পত্তি মালিকানা অর্জনের সুবিধা ও ঝুঁকি গ্রহণের অপশন থাকে তাকে মূলধন লিজ বা ক্যাপিটাল লিজ বলে। আমাদের পরীক্ষায় অঙ্কগুলোতে দুই ধরনের অঙ্ক থাকে, একটা হলো অপারেটিং লিজের অঙ্ক আর একটা হলো ক্যাপিটাল লিজের অঙ্ক। প্রশ্নে বলা থাকবে না এটা কি ক্যাপিটাল লিজ না অপারেটিং লিজ, আমাকে প্রশ্ন পরে বের করতে হবে এটা কোন ধরনের লিজ। তাহলে আমাদের প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে এটা কোন ধরনের লিজ। এখন আমরা শিখব কিভাবে কোন ধরনের করব তা। ক্যাপিটাল লিজ বা মূলধন ইজারা চেনার উপায়। যদি ইজারাটি গ্রুপ 1 এর 4টি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করতে সক্ষম হয় তাহলে ইজারাদাতার নিকট ইজারাটি ক্যাপিটাল লিজ বা মূলধন ইজারা হিসাবে গণ্য হবে। পক্ষান্তরে 4টি শর্তের একটি শর্তও পূরণ করতে না পারলে ইজারাদাতার নিকট ইজারাটি অপারেটিং লিজ বা পরিচালন ইজারা হিসাবে গণ্য হবে। ভালো করে পড়তে হবে এই বিষয়টা। এখন গ্রুপ 4টি কি দেখি আমি। গ্রুপ 1 এর 4টি শর্ত কি আমি দেখি। 1 নম্বর শর্ত হলো মালিকানা সত্ত্ব ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর। মালিকানা সত্ত্ব ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর। 2 নম্বর হলো ইজারা চুক্তির দর কষাকষি ক্রয় অপশন বিদ্যমান। 3 নম্বর হলো ইজারার মেয়াদ বা ইজারাকৃত সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনের 75% বা তার বেশি হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইজারার মেয়াদ বা ইজারাকৃত সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনের 75% বা তার বেশি হতে হবে। যেমন একটা ইজারা না হয়েছে 4 বছর মেয়াদের আর
ইজারাকৃত সম্পত্তির মেয়াদ হলো 5 বছর ধরা হলো, ইজারাকৃত সম্পত্তির মেয়াদ হলো 5 বছর, ইজারা নেওয়া হলো 4 বছর। তাহলে আমার এখানে কত আনুমানিক অর্থনৈতিক জীবনে কত ভাগ ইজারা নেওয়া হয়েছে আমি এটা বের করি। তাহলে 4 বছর ইজারা নিছে, তাহলে আমার ইজারাকৃত সম্পত্তির আয়ুষ্কাল হলো আমার 5 বছর। তাহলে 4/5 × 100, তাহলে 80% হয়। তাহলে 80% হলে যেটা 75% থেকে বেশি, তাহলে 75% থেকে বেশি হলে এটা মূলধন ইজারা, এটা হলো সত্য। তারপরে 4 নম্বর হলো ইজারাদাতা কর্তৃক প্রাপ্ত ন্যূনতম ভাড়ার নির্বাহ খরচ বাদে প্রাপ্ত ভাড়ার বর্তমান মূল্য সম্পত্তির ন্যায্য বাজার মূল্যের 90% বা তার বেশি হতে হবে। এখানে গ্রুপের 4টি শর্ত আছে, 4টি শর্তে যে কোনো একটি শর্ত যদি আমার পূরণ হয়ে যায় তাহলে এটা হলো ক্যাপিটাল লিজ। 4টি শর্তের কোনো শর্তেও যদি পূরণ না হয় তাহলে এটা ক্যাপিটাল লিজ না অপারেটিং লিজ। আমাদের পরীক্ষায় ক্যাপিটাল লিস্টে সবসময় বোর্ডে আসতেছে, অপারেটিং লিস্টটা আমাদের আসে না। যদি আসে তাহলে আমাদের শিখতে হবে, আসে না বললে তো হবে না, তার আমাদের শিখে রাখতে হবে। তাহলে ক্যাপিটাল লিজ আমরা বের করার কটা আমরা গ্রুপের 4টি শর্তের যে কোনো একটি শর্ত যদি পূরণ করে তাহলে এটা হলো ক্যাপিটাল লিজ। 4টা থেকে 2টা শর্তে আমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, 2টা শর্তে প্রশ্নের ভিতরে থাকে। এই 2টা শর্ত আমি যদি ধরতে পারি তাহলে আমার ক্যাপিটাল লিজ। শর্তটা হলো, আমরা পরবর্তী আসি, অ্যাকাউন্টিং ফর লিজ অঙ্কে নিম্নোক্ত তথ্য দেওয়া থাকবে। অ্যাকাউন্টিং ফর লিজ যে অঙ্কটা থাকবে এখানে 8টি ইনফরমেশন দেওয়া থাকতে পারে। ইনফরমেশনগুলো কি আমি দেখি, 1 অ্যাসেট ফেয়ার ভ্যালুর পরিমাণ দেওয়া থাকবে, 2 হলো আমার লিজ ফেয়ার ভ্যালুর পরিমাণ দেওয়া থাকবে, 3 হলো আমার অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্টের পরিমাণ দেওয়া থাকবে, 4 নম্বর হলো গ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু বা আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু বা ভার্জিন পারচেজ অপশন প্রাইস এর পরিমাণ দেওয়া থাকবে, 5 হলো লাইফ অফ অ্যাসেটের পরিমাণ দেওয়া থাকবে, 6 নম্বর হলো লাইফ অফ লিজের পরিমাণ দেওয়া থাকবে, 7 নম্বর হলো লিজ ইনক্রিমেন্টাল বোরোইং রেট বা ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে, আর 8 নম্বর হলো লিজর ইমপ্লিসিট রেট দেওয়া থাকবে। এই 8টা ইনফরমেশন আমার প্রশ্নে থাকতে পারে, সবগুলো একসাথে থাকবে না, সবগুলো থাকতে পারে বা আংশিক কিছু থাকতে পারে। অঙ্কটা পরে আমাকে 8টা ইনফরমেশন সম্পর্কে আমাকে আইডেন্টিফাই করতে হবে। অঙ্কটা আইডেন্টিফাই করতে পারলে আমার অঙ্কটা ইজি হবে। 8টা থাকবে না, 5টা 6টা 7টা এরকম থাকতে পারে। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ নোট, এই অধ্যায়ে অঙ্ক শিখতে হলে আমাদের কিছু নোট আমরা শিখবো এখন। এই নোটগুলো মনে রাখতে পারলে আমরা আশা করি এই অধ্যায়ের যে কোনো অঙ্কে আমরা সমাধান করতে পারবো। ইজারা গ্রহীতার বইতে কাজ করার সময় যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, ইজারা গ্রহীতার বইতে কাজ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর সর্বপ্রথম দেখতে হবে ইজারা গ্রহীতার নিকট ইজারাটি কোন ধরনের ইজারা। যদি ইজারাটি গ্রুপ 1-এর 4টি শর্ত যে কোনো একটি শর্ত পূরণ করতে সক্ষম হয় তাহলে ইজারাদাতার নিকট ইজারাটি ক্যাপিটাল লিজ বা মূলধনী ইজারা হিসাবে গণ্য হবে। পক্ষান্তরে 4টি শর্তের একটি শর্ত পূরণ করতে না পারলে ইজারাদাতার নিকট ইজারাটি অপারেটিং লিজ বা অপারেটিং ইজারা হিসাবে গণ্য হবে। আমরা একটু আগে এটা শিখে এসেছি। তাহলে কি গ্রুপ 1-এর 4টি শর্ত কি? 1 নম্বর হলো মালিকানার সত্ত্ব ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর, 2 নম্বর হলো ইজারা চুক্তির দর কষাকষি ক্রয় অপশন বিদ্যমান, 3 নম্বর হলো ইজারার মেয়াদ বা ইজারাকৃত সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনে 75% বা তার বেশি হতে হবে, 4 নম্বর হলো ইজারাদাতা কর্তৃক প্রাপ্ত ন্যূনতম ভাড়ার বর্তমান মূল্য সম্পত্তির ন্যায্য বাজার মূল্যের 90% বা তার বেশি হতে হবে। এখানে 4টি শর্ত আমাদের মনে রাখলে তো ভালো, 4টি বাদে আমি যদি 2টা শর্ত মনে রাখতে পারি তাহলে আমি বুঝতে পারবো এটা কোন ধরনের ইজারা। 1 নম্বর শর্ত হলো মালিকানার সত্ত্ব ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর। এটা মালিকানার সত্ত্বটা যদি ইজারা গ্রহীতার নিকট হস্তান্তর, তার মানে প্রশ্নে যদি নন ক্যান্সেলেবল কথাটা লেখা থাকে তাহলে আমাকে বুঝতে হবে, ইংরেজিতে প্রশ্ন থাকবে, প্রশ্নে যদি নন ক্যান্সেলেবল কথাটা লেখা থাকতে তাহলে আমাকে বুঝতে হবে এটা ক্যাপিটাল লিজ। প্রশ্নে যদি নন ক্যান্সেলেবল কথাটা লেখা থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা ক্যাপিটাল লিজ।
আর 3 নম্বর ইয়েটা যদি আমি 1 আর 3 এর দুইটা পয়েন্ট যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক করাটা ইজি হবে। 3 হলো ইজারার মেয়াদ ইজারাকৃত সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনে 75% বা তার বেশি হতে হবে। এই দুইটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এটা ক্যাপিটাল লিজ নাকি অপারেটিং লিজ। ক্যাপিটাল লিজটা আমার পরীক্ষায় সবসময় আসে, কিন্তু অপারেটিং লিজ আসে না, তার মানে আসবে না এমন কোনো কথা নয়, পরীক্ষা আসতে পারে, এজন্য আমাদেরকে শিখতে হবে। এখন আমার 2 নম্বরে আমরা শিখব দ্বিতীয় পর্যায়ে প্রশ্নে যদি ইজারার কিস্তির পরিমাণ দেওয়া না থাকে তাহলে উহা বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব? অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্টের সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্র হলো ফেয়ার ভ্যালু অফ লিজ অ্যাসেট মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ গ্রান্টেড অর আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু অর মার্জিন পারচেজ অপশন প্রাইস divided by PBIF at the rate of leaseholders implicit rate of the lease period। এই সূত্র ব্যবহার অথবা এই সূত্রটা আমরা এভাবেও ব্যবহার করতে পারি। annual lease rent by annual lease payment fair value of lease asset minus granted or ungranted residual value or margin purchase option price into PBIF at the rate of for last year divided by PBIF percent leaseholders implicit rate for the lease period। সূত্রগুলো আমরা মুখস্থ করে রাখবো, অঙ্ক প্র্যাকটিস করার সময় আমরা বুঝে যাব PBIF কিভাবে বের করে। শুধু আমরা অঙ্ক করার জন্য আমাদের এই সূত্রগুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট কিভাবে বের করে আমরা উপরের সূত্রের মাধ্যমে বের করতে পারি অথবা অল্টারনেটিভ সূত্রটার মধ্যে বের করতে পারি। আমরা অল্টারনেটিভ সূত্রটাই সবসময় বের করব। অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয়ের সময় মনে রাখতে হবে, অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয়ের সময় মনে রাখতে হবে অ্যামাউন্ট টু বি রিকভার্ড থ্রু লিজ পেমেন্ট বাই লিজর বা অ্যানুয়াল রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট নির্ণয়ের সকল ধরনের রেসিডুয়াল ভ্যালু গ্রান্টেড অর আনগ্রান্টেড, গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু অথবা আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু অর মার্জিন পারচেজ অপশন প্রাইস আসবে বা যোগ হবে। তারপর হলো অ্যানুয়াল রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট নির্ণয় করার সময় লিজর ইমপ্লিসিট রেট ব্যবহার করতে হবে। অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট নির্ণয় করার সময় লিজর ইমপ্লিসিট রেট ব্যবহার করতে হবে। যদি লিজর ইমপ্লিসিট রেট ব্যবহার না থাকে তাহলে আমাদের যে ইন্টারেস্ট রেটটা থাকবে ওই ইন্টারেস্ট রেটটা আমরা ব্যবহার করব। এখন আমরা শিখব তৃতীয় পর্যায়ে প্রশ্নে যদি ইজারার বর্তমান মূল্য দেওয়া না থাকে তাহলে উহা বের করে নিতে হবে। কিভাবে ইজারার বর্তমান মূল্য বের করব তার সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো, আর বাকিটা আমরা অঙ্ক করার সময় বুঝাবো। যে PBIF প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট অ্যানুয়াল লিজ রেন্ট ইন্টু PBIF at the rate of at least term period plus granted residual value or margin purchase option price into PBIF at the rate of for last year। এই যে PBIF এগুলো আমরা অঙ্ক করার সময় বুঝবো। আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে, তোমরা সবসময় সূত্রটা মুখস্থ রাখবো। কীভাবে প্রেজেন্ট ভ্যালু প্লিজ সূত্রগুলো মুখস্থ রাখবো, বাকিটা আমরা অঙ্ক করার সময় এটা প্র্যাকটিস সময় বুঝিয়ে দেবো। তাহলে PBIF বের করার সূত্রটা এখানে আছে। PBIF কীভাবে বের করে a into 1 minus 1 by 1 plus I whole to the power n divided by r। আর PBIF কীভাবে বের করে এটা সূত্রটা 1 by 1 plus I whole to the power n। তারপরে আমরা এখন শিখব প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ের সময় মনে রাখতে হবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি প্রশ্নে গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু বা মার্জিন পার্সেন্ট অপশনের যে কোনো একটি উল্লেখ থাকলে তা প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ে আসবে বা যোগ হবে। তারপরে প্রেজেন্ট ভ্যালু লিজ নির্ণয়ের সময় লিজি ইনক্রিমেন্টাল বোরিং রেট বা ইন্টারেস্ট রেট ব্যবহার করতে হবে। এখানে 1 নম্বর হলো প্রথমে আমরা বলছি প্রশ্নে যদি গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু বা মার্জিন পারচেজ অপশন থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ে আসবে বা যোগ হবে। আর যদি আনগ্রান্টেড বা নন গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু থাকে তাহলে এটা আসবে না। প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু আসবে না, মনে রাখতে হবে, কিন্তু অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয়ে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু আসবে। তারপরে আমরা এখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ের অধিকাংশ সময় লিজি ইনক্রিমেন্টাল বোরিং রেট ইন্টারেস্ট রেট ব্যবহার হয়। তবে যদি কখনো লিজি ইনক্রিমেন্টাল বোরিং রেট অপেক্ষা লিজর ইমপ্লিসিট রেট ছোট হয় এবং এই রেটটির কথা লিজি জানা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয়ে লিজি ইনক্রিমেন্টাল বোরিং রেটের স্থলে লিজর ইমপ্লিসিট রেট ব্যবহার করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই তোমাদেরকে। তারপর হলো
জাবেদা সংক্রান্ত জাবেদা করার সময় সর্বপ্রথম ইজারার প্রেজেন্ট ভ্যালু ফেয়ার ভ্যালুর মধ্যে যেটি ছোট সেটি বসাতে হবে। প্রথম জাবেদাটা যখন লিস্টটা হবে, লিজের জাবেদাটায়, ওই লিজের জাবেদাটায় ইজারার প্রেজেন্ট ভ্যালু ফেয়ার ভ্যালু দুইটা মান মধ্যে ফেয়ার ভ্যালুটা প্রশ্নে থাকবে, আর প্রেজেন্ট ভ্যালুটা বের করে যদি দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমাকে জাবেদায় বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।